নরক। আজকে সকালে সবাই ঝড়ে জলে পড়ে গেছে, আমি মরে গেছি। আমি মরে না। এই দেখি রে, কে? মন্দনারি, ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ। তুইও মরে গেছিস রে, তুই আমার সঙ্গে নরকে এস। সকাল সকাল কিসব দেখে নিজের গায়ে কাপড় নেই, সাহস নেই। আগে বলবি তো। আমি তো হচ্ছে গিয়ে রাজ মাতুল। রাজ কি বলছে? তোরা বড় বলুস না, তোর বড় নয়। তার মানে এই চিমড়াটা ওকে ফুসলা এনেছে রে। এটাকে এখনই ধর, জলে ফেলে দি। আমি ডুবে মরে যাচ্ছিলাম বাবা। আরে ওর পা ধরেই তো বাঁচলাম রে। ওরে ছেড়ে দে, ছেড়ে দে। আরে টান লাগছে, টান লাগছে। বউটা ছিল বলে যাত্রায় বেঁচে গেলে, নদীর জল তোরে ছিঁড়ে খাইতে। বলতো কি এটা কে? হ্যাঁ, আমাদের গায়ে ছাগলগুলোকে চড়াতে। আমাদের গায়ে ছাগলগুলো চড়াবি। আমি রাজমাতুল, এই ছাগল চড়াবো নাকি? এমন একটা ঢোক খাবো। তোমার তো সর্দার নজর খারাপ। কোথায় তা দেখভাল করবি, যত্ন করবি। একবার যদি অযত্ন করিস না। কেন অযত্ন করবি? খাবি? আর গায়ে কিছু আছে যে খাবি? ওকে তো দাঁতের মতো চিমটে খেতে হবে। শোনো শোনো শোনো, তোমরা কি বলছিলে? আমার ওই রোগা মোগা বরটাকে কিছু বললেন না? রাহু গ্রাস বিনির্মুক্ত নরকুল চন্দ্রমা পূর্ণ শশী হয়ে পুনরুদিত হয়েছে। প্রণাম গুরুদেব। জয়স্তু মহারাজ। গুরুদেব, আপনাকে যে সমস্যা কথা বলেছিলাম তার কোনো সুরাহা ভাবলেন? সমস্যা কিছুই নয়, সামান্য মানসিক সংকোচ, তবে তারও স্বস্তির উপায় আছে। গুরুদেব, গুরুদেব, রাজার তো কোনো ব্যক্তিগত জীবন নেই। জনতার কাছে রাজার জীবন উন্মুক্ত। কাজে রাজ্যের জনতার কাছে একটা বার্তা তো যাবেই। বার্তা যাক। আগামী 3 মাস বিবাহ স্থগিত থাকবে। 3 মাস কলিঙ্গ কন্যারা পম্পা সরোবরে স্নান করে দেব পম্পাবতীর মন্দিরে পূজা দেবেন। ধন্য ধন্য, অতি উত্তম প্রস্তাব। ততদিনে কলিঙ্গ কন্যারা এখানকার পরিবেশের সঙ্গে মানিয়েও নিতে পারবেন। বটে। আসুন 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 গুরুদেব। আসুন গুরুদেব, আসন গ্রহণ করুন, আসুন।
রাজকন্যারা পম্পাপতির মন্দিরে পূজা দিতে যাবেন, আয়োজন করো। দোলায় যাবে না, পদব্রজে যাবে। প্রতিহারীদের বলো তৈরি থাকতে। আরে এই তো অর্জুন ভদ্র। দেবী, আপনারা হয়তো জানেন সেদিন মহারাজের প্রাণ রক্ষা করার পর থেকেই অর্জুন ভদ্র মহারাজের ব্যক্তিগত দেহরক্ষী। তা মহারাজ তো কাজ ছাড়া করেন না, আজ আপনারা বাইরে যে? আজ মহারাজের অনুমতি নিয়ে আপনাদের পান সুপারি রাস্তার সৌন্দর্য দেখতে বেরিয়েছিলাম। আমার বন্ধু বলরাম, ওর মহারাজের কাছে কিছু নিবেদন আছে। আপনারা? দেবীরা পম্পাপতির মন্দিরে পূজা দিতে যাচ্ছেন, রাজগুরুর আদেশ। দোলা নেই, পদব্রজে যাবেন? হ্যাঁ, পদব্রজে। দেবী আসুন, দেরি হয়ে যাচ্ছে, আসুন। অর্জুন ভদ্র, আপনি কুশলে আছেন তো? আসলে সেদিনের পর আর সেভাবে সাক্ষাৎ হয়নি। আপনারা আছেন কোথায় সে কথা না হয় আপনাকে পরে জানাবো দেবী। ওনারা বিশেষ রাজকার্যে আছেন, প্রকাশ্যে আলোচনাযোগ্য নয়। আসুন দেবী, আসুন, দেরি হয়ে যাচ্ছে, আসুন আসুন। শোনো বলরাম, মহারাজ যখন প্রণাম করবে আসুন। তখন এইরকম ভাবে প্রণাম করবে, বুঝতে পেরেছো? এসো। প্রণাম মহারাজ। স্বস্তি। এই তোমার বন্ধু? আগে আমার নাম বলরাম, আমি যাতে কর্মকার। তুমিও বিজয়নগরে বাস করতে চাও? ভালো, আমাদের এখানে হাজার হাজার কর্মকার আছেন। আজও আমার বাড়ি ওই রাঢ় দেশের বর্ধমান নগর, সেখানে ওই দামোদর নদের তীরে মৎস্যনগর, ওইখানে কাঞ্চননগরের কর্মকার আমি। আসলে বাংলাদেশ যা যৌবন অধিকারের পর আমাদের কাজের কোনো স্বাধীনতা নাই। তবে আমি একটা গুপ্তবিদ্যা জানি। কিরকম? মহারাজ, যুদ্ধে কামান অতি প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু ওই ভারী কামান ওই পাহাড়ে তোলা কিংবা ওই ওই বয়ে নিয়ে যাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার। যদি এমন কোনো কামান প্রস্তুত করা যায় যা একজন মাত্র সৈনিক বহন করতে পারে। সে কিরকম? আজও আমি একটি কামান প্রস্তুত করেছি যা 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 নালিকা দিলেই হলো, মানে নালিকার মধ্যে বারুদ ছেলে সলিতা দিলেই হয়ে গেল। সেটা একজন মাত্র সৈনিক বহন করতে পারে। আচ্ছা, তা কোথায় তোমার সেই নালিকা? আগে আমি সঙ্গে এনেছিলাম, ওই প্রতিহারী বাইরে জমা রেখেছি। বেশ বেশ বেশ, কাল মল্লক্ষেত্রে তোমরা তোমাদের বিদ্যা দেখাবে। আর যে লক্ষণ যদি সত্যি প্রায়োগিক হয় তাহলে তো রণকৌশলী পাল্টে যাবে, তীরন্দাজ সেনা দরকারই পড়বে না। অর্জুন বর্মা, তোমার বন্ধুটি বড় ভালো। আর যে লক্ষণ, অর্জুন বর্মাকে তার পত্র দিন। অর্জুন, এই নাও পত্র। কাল অতি প্রত্যুষে এখানে আসবে, তোমার সঙ্গে অনিরুদ্ধ থাকবে, অশ্ব প্রস্তুত থাকবে। তোমরা আগামীকাল দুজনে সোজা উত্তর সীমান্তে সেনা ছাউনিতে যাবে। সেখানে সেনাপতি বিজয় রায়কে এই পত্র দেবে। তিনি উত্তর দিলে যত দ্রুত সম্ভব এখানে পৌঁছবে। মনে রেখো, বিলম্বে কার্যহানির সম্ভাবনা। যথাজ্ঞা দেব, আমি যত শীঘ্র পারি ফিরে আসবো। এসো। আর হ্যাঁ, বাইরে প্রতিহারীকে বলো পিঙ্গলা যেন আমার সাথে সাক্ষাৎ করে। যথাজ্ঞা। গুরুদেবের কথা মতো পম্পাপতি মন্দিরে পুজো দেওয়া চলছে। এবার তো বিবাহের দিনক্ষণ একটা স্থির করতে হবে। কলিঙ্গরাজ গজপতি ভানুদেবকেও সংবাদ দেওয়ার আছে। হ্যাঁ, অবশ্যই। তা বেশ তো, আপনি সীমান্ত পরিদর্শন করে এলেই না হয় ভাবা যাবে। ততদিনে কলিঙ্গ কুমারীদের সঙ্গে আলাপটুকু সেরে নিন। আর যে লক্ষণ, আমার সীমান্ত নিয়ে চিন্তা নেই, তবে আলাপ নিয়ে চিন্তা আছে। তাছাড়া বাহুমণি তো এখন শান্ত হয়ে আছে, চড়াদের কি সংবাদ? শত্রু নিঃশব্দ মানেই সে ষড়যন্ত্র করছে না, কে বললে মহারাজ? চাণক্য বলেন, শত্রু এবং নারী কাউকে অপ্রস্তুত ভাববেন না। প্রস্তুত তো হওয়ার চেষ্টা করছে আর লক্ষণ, কিন্তু কলিঙ্গ কুমারী বিদ্যুন্মালাকে দেখলে বড়ই অন্যমনা মনে হয়। স্বভাবতই অন্তর্মুখ, হয়তো নতুন জায়গায় এসে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে।
অন্য কুমারীটি কি যেন নাম? মণিকঙ্কনা। মণিকঙ্কনা অতি সহজ, বুদ্ধিমতী, নিজের অধিকারের সীমা সে জানে। প্রায় এখানে আসে, পান সেজে দেয়। তবে তার দৃষ্টি দেখলে মনে হয় অনুমান ক্ষমতা প্রখর, কিছু একটা বলতে চাই সে। দুজনেই কিন্তু রাজবধূ হবার যোগ্য। প্রণাম মহারাজ। স্বস্তি। অর্জুন ভদ্র বললেন আপনি আমাকে স্মরণ করেছেন। রাজকুমারীদের কি সংবাদ, তাদের আহারাদি? মহারাজের নৈশাহারের পর সকলেই আহার করেছেন, কক্ষে আছেন। তবে দেবী মণিকঙ্কনা হয়তো আপনার সাক্ষাৎ চান। বেশ, তুমি দেবী পদ্মলান্বিকাকে বলো আজ রাত্রে আমি তার অতিথি হব। যথাজ্ঞা। মহারাজ, আমি তাহলে এখন প্রস্থান করি। গৃহের গৃহিণী তো বলেই দিয়েছেন আমি যেন রাজপ্রাসাদেই রাত্রিবাস করি। অবিলম্বে অবিলম্বে আর্যলক্ষণ, আপনার গৃহ শান্তি হলে তো আমার রাজ্য জুড়ে অশান্তি হবে। পিঙ্গলা, পিঙ্গলা এবার থেকে আমার আগে আর্যলক্ষণে গৃহে সংবাদ পাঠাবে। প্রণাম মহারাজ। কি ব্যাপার, আপনি একা? একা কোথায়? তুমি আছো, পিঙ্গলা আছে, এসো। না মহারাজ, আপনার অনুমতি হলে এখন আমি আসি। আসলে মহলের অনেক কাজ পড়ে আছে, আর একবার মধ্যমা দেবীর মহলেও যেতে হবে। কেন, তোমাদের মহারাজ যাবেন বুঝি? সেই খবর দিতেই যাচ্ছ? পিঙ্গলা, তুমি এসো। বলো কঙ্কনা, কি বলছিলে? কই না, এই যে বলছিলে। বলছিলাম আপনার কখনো একলা লাগে না? আমি যেই বললাম আমি একলা থাকি না, তাহলে একলা লাগবে কি করে? হ্যাঁ, তা আজ তোমার ভগিনী কোথায়? তা আজ কোন রানীর কাছে যাবেন নাকি আমাকে বলা যাবে না? রানী নিজে জানেন তো। বাহ, আজ কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, আজকে পানের বদলে বাক্যবান। ক্ষমা করবেন মহারাজ, আমি মনে হয় আমার অধিকারের না না না, তা নয়। আসলে কি জানো কঙ্কনা, রাজাকে সবসময় অকারণে সতর্ক থাকতে হয়, বিশেষ করে রাত্রে। কখন কোথায় গুপ্তঘাতক থাকতে পারে কে বলতে পারে। শুধু তো বাহুমণি নয়, আরো আরো কত শত্রু আছে জানো কঙ্কনা। আর তাই সবাইকেই অবিশ্বাস করতে হয়, তাই না? আপনি এক্ষুনি মালার কথা বলছিলেন না? আচ্ছা, শুধুমাত্র কুশল সংবাদ ছাড়া আপনি আর কি বা জানতে পারবেন? কতটুকুই বা সময় আছে আপনার হাতে? আচ্ছা, সত্যি করে কোন রানীকে ভালোবাসেন আপনি? সেখানেও তো সাবধান থাকতে হয়, ভালোবাসা যেন কম বেশি না হয়ে যায়। আজ তোমার কি হয়েছে বলো তো? বোনের সাথে ঝগড়া হয়েছে। নিজের কথা বলতে পারেন কখনো কাউকে? এই যে আমাকে মালাকে এতগুলো উপহার পাঠিয়েছেন, এর একটাও আপনি নিজে পছন্দ করেছেন? একটা আংটিও কি কোনো রানী পরে বলতে পারবে তার স্বামী তাকে ভালোবেসে পাঠিয়েছে? মহারাজা দেবরায় নয়। কঙ্কনা, কঙ্কনা, রাজাকে অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু প্রকাশ করতে নেই, সে চাইলেও পারে না। তোমরা তো পারো তোমাদের রাগ অভিমান ক্ষোভ হলে সরাসরি প্রকাশ করতে, দুঃখ পেলে চিৎকার করে কাঁদতে। কিন্তু রাজা, রাজা কোথায় কাঁদবে কঙ্কনা? যুদ্ধক্ষেত্রে তরোয়ালের আঘাত সকলের সমান। কোন সৈনিক হয়তো আহত হয়ে পালিয়ে যেতে পারে, কিন্তু রাজা, রাজাকে মৃত্যু পর্যন্ত ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ রাজা চলে গেলেই তো যুদ্ধ শেষ। জয়ের গৌরব তারি, সৈনিকেরা লড়ে কিন্তু যেতে হারে তো রাজা। কি বলতে চাচ্ছ তুমি? স্পষ্ট করে বলো। কিছু বলতে চাই না মহারাজ, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। আসলে সারাদিন আপনার চারপাশে এত প্রার্থী, এত রাজনীতি, এত তর্ক, কিন্তু কোথাও কি? কোথায় আমি কি? কি কি বলতে চাইছো? আমি কি? বলো বলো কঙ্কনা, কি? কঙ্কনা, এই রাজ্য, এই দেশবাসী সকলকে আমি ভালোবাসি। আমার কাজই হলো এদের মঙ্গল চিন্তা করা। আমার একলা থাকার বিলাসিতার সময় কোথায়? জানি মহারাজ, সকলেই জানে, আমরাও তো তেমন। তাহলে কি, তাহলে কি বলতে চাইছো আমাকে? স্পষ্ট করে বলো, কি হলো? বলো কঙ্কনা।
বলতে চাইছি সকলের মঙ্গল চিন্তা করলেও কোনো একজনকে বিশেষ করে ভালোবাসা যায়। তেমন করে কখনো কাউকে ভালোবেসেছেন আপনি মহারাজ? কঙ্কনা, 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 কি বলছে বলে যাও। কঙ্কনা, পাহাড় তলে মুকুট মাথায় একা, সে রাজা তার একলা থাকতে নেই, থাকতে নেই, থাকতে নেই। অল্প কিছু দুঃখ হলে কাঁদে, সে রাজা তার কান্না দেখতে নেই। রাজার কথা অত ভাবতে নেই, সে রাজা তার একলা থাকতে নেই। অনেক মাঝে একলা থাকে রাজা, রাজার কথা অত বলতে নেই। অনেক মাঝে একলা থাকে রাজা, সে রাজা তার একলা থাকতে নেই। পাহাড় তলে মুকুট মাথায় একা, সে রাজা তার একলা থাকতে নেই, থাকতে নেই, থাকতে নেই। অল্প কিছু দুঃখ হলে কাঁদে, সে রাজা তার কান্না দেখতে নেই। রাজার কথা অত ভাবতে নেই, সে রাজা তার একলা থাকতে নেই। মন্দা আর চিপিচক মামার কোনো খবর পাওয়া গেল না বল? না রে, নদীতেও তো কোথাও পাওয়া গেল। কি জানি হয়তো অন্য কোথাও ভেসে গিয়েছে। মনে আছে মন্দা আগের দিন বলছিল কার ভাগ্যে কি আছে কে বলতে পারে বল। আর দেখ তার পরের দিনে কি হলো। হ্যাঁ রে, আমিও তো তলিয়ে যাচ্ছিলাম জলে। আমার কোনো জ্ঞান ছিল না জানিস, খালি শো শো করে শব্দ, আর কিচ্ছু শুনতে পাইনি। তারপর যখন জ্ঞান ফিরল কেমন একটা ঘোরের মতো, আমার মনে হলো স্বয়ম্বর সভায় অর্জুন যেন আমাকে বলছেন, রাজকুমারী দেখুন চাঁদ উঠেছে। তারপর দেখি কি সত্যি অর্জুন ভদ্র আমাকে বলছেন, রাজকুমারী দেখুন চাঁদ উঠেছে। কঙ্কনা বল, কি কি বল? তুই প্রতিদিন খাওয়ার পর কোথায় যাস রে? তোকে তো বলেছি তুই শুনবিও না যাবিও না। আমি রোজ মহারাজকে পান সেজে দিই জানিস। আমি কত গল্প বলি, দারু ব্রহ্মের কথা বলি জানিস। আমি সব রানীদের সঙ্গে দেখাও করেছি, দেবী পদ্মালয়াম্বিকার সাথে। বাবা, অত বড় নাম পদ্মালয়াম্বিকা? মা মল্লিকার্জুনের মা না, আর এই রাজপুত্রের মাতা, তাই অম্বিকা বলে। মিষ্টি ছেলে মল্লিকার্জুন, কত খেললাম আগের দিন। আর তুই কি যে একা একা বসে থাকিস না জানিস, মহারাজা তোর কথা জানতে চান। আমার কথা জেনে মহারাজের কি হবে? তার এত বড় রাজ্য, এত এত রানী, তিনি কখন ভাববেন আমার কথা? নববলের গুটির মতো আমার হাত পা বাঁধা, আমি এই ছক থেকে বেরোতে চাই। কি বলছিস তুই? আজ বাদে কাল তোর মহারাজের সঙ্গে বিবাহ মালা। আচ্ছা, আর তোর তোর কি হবে? মহারাজ আমায় বিবাহ করুন বা না করুন, আমি তার দাসী। এত দূর? দূরের কাছে তো কিছুই নয় রে মালা। তুই বলেছিলি না তুই আমার মতো নস, আমিও তো তোর মতো নই। আমার যদি মহারাজকে ভালো লাগে তাহলে আমার অপরাধ কোথায় বল? কঙ্কনা, 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 অর্জুন ভদ্র মানুষ নয়, বাজ পাখি। কি বলছো তুমি পিঙ্গলা? বলছি অর্জুন ভদ্রের কথা। হ্যাঁ, গতকাল মহারাজ তাকে উত্তরের সেনা ছাউনিতে পাঠিয়েছিলেন।
তবে আজ সকালবেলায় দেখি উনি প্রাসাদের অলিন্দে বসে আছেন। তাই নাকি? কেমন করে এলে কে জানে, সঙ্গে কোনো অশ্বও ছিল না। তবে গতকাল তার সঙ্গে রাজ্যের চঙ্গদূত অনিরুদ্ধ গেছিলেন, তার এখনো কোনো খবর নেই। হয়তো সন্ধেবেলায় ধুঁকতে ধুঁকতে ফিরবে। কি আশ্চর্য তাই না? আপনাকেও তো জল থেকে উনি উদ্ধার করেছিলেন তাই না দেবী? হ্যাঁ, আমিও তো তলিয়ে যাচ্ছিলাম জলে জানো, তারপর যখন হঠাৎ আমার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো পিঙ্গলা। অজ্ঞা করুন দেবী, তোমার কখনো একলা লাগে না? একা একলা লাগার সময় কই? সারাদিন তো নিঃশ্বাস নেবার সময়টুকুও পাই না। তুমি বুদ্ধিমতী পিঙ্গলা, এই বিপুল রাজ সংসারের ভার তোমার উপর, কিন্তু তুমি তো মহারাজের কেউ নও। তুমি মহারাজের ভগিনী নও, বধূ নও, এমনকি অমাত্যও নও। মহারাজ আমাকে ভগিনীর মতোই স্নেহ করেন, যা। কিন্তু তোমার কখনো মনে হয় না যে তোমার নিজেরও স্বামী সংসার দরকার, বা তোমার জীবনেও কারো ভালোবাসার প্রয়োজন? দায়িত্ব ভালোবাসাকে ছাপিয়ে যায় দেবী। আমি ধন্য, মন মহারাজ আমাকে এই সামান্য কাজে যোগ্য বলে মনে করে। সীমান্তে যে সৈনিকরা পাহারা দেয় তাদেরও তো একা থাকতে হয় দেবী। তুমি নিজেকে ভোলাচ্ছ পিঙ্গলা। সীমান্তে সৈনিকেরও ঘর আছে, সংসার আছে, কিন্তু দিন শেষে এই রাজ সংসারের দায়িত্ব শেষ করে তুমি কার কাছে ফেরো? এই রাজ সংসারে আমার ঘর দেবে। আমার মনে হয় আপনার মন কোনো কারণে বিচলিত। আপনি কি একটু ভ্রমণ করে আসবেন? আমার মন বিচলিত নয় পিঙ্গলা। বেশ বেশ, এ নিয়ে তোমাকে আর কোনো প্রশ্ন আমি করব না। শুধু নিজেকে ভুলিও না, কেমন? একটু ঘুরেই আসা যাক বরং, বুঝলে? আচ্ছা, ওদিকে কি আছে বলো তো পিঙ্গলা? ওইদিকে সংকেত গুহা, শুনেছি বিলাসিনীদের অভিসারের গন্তব্য স্থান। আপনি যেতেই পারেন। না, আসলে ওখান থেকে সমগ্র বিজয়নগর দেখা যায়। আমি প্রতিহারীদের বলছি আপনার সঙ্গে যাওয়ার জন্য। তুমি যাবে না? না দেবী, আমাকে একবার কনিষ্ঠা দেবীর মহলে যেতে হবে। ও, তোমার রাজ সংসার। যাও, তবে আমার জন্য কোনো প্রতিহারীকে বলবার প্রয়োজন নেই, আমি একলাই যেতে পারবো। একলা যাবে? আর রাজমর্যাদা? পিঙ্গলা, আমার মর্যাদা কোনো প্রহরা বা প্রতিহারীর উপর নির্ভর করে। তোমার কোনো চিন্তা নেই, আমি ঠিক ফিরে আসবো। ক্ষমা করবেন দেবী, আপনাকে অমর্যাদা করা আমার স্বপ্নেরও অগোচর। আমাকে মার্জনা করে দেবেন। পিঙ্গলা, তোমাকে আমি আমার ভৃত্য নয়, সখী মনে করি। মার্জনা চেও না। সখী? দেবী, আজ অব্দি আমাকে কেউ এইভাবে সম্বোধন করেনি। আমি ধন্য। আমার অন্তরে শ্রদ্ধা গ্রহণ করুন। পিঙ্গলা, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন দেবী, আসুন আসুন। বুঝলে ভাইয়া, আমরা এখানে আসার পর অনেকেরই খুব অসুবিধা হচ্ছে মনে হয়। কিরকম? দেখছো না চারিদিকে কেমন নাম লেখা রয়েছে। সাধে কি এই জায়গাটার নাম সংকেত গুহা। যদি সংকেতের নমুনা আমি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। কিরকম? আমার এই বন্ধুটিকে দেখছি বারবার পথের পানে তাকাতে। মঞ্জিরার আসার সময় হলো কিনা দেখ কি যে বলো না। তবে কি জানো, মেয়েটা কিন্তু খুব ভালো।
এই জানো তো, আমি এই সংবাদ পেলাম যে ওই রাজহস্তিশালের হস্তিপক বীরভদ্র, তার কন্যা হচ্ছে এই মঞ্জিরা। হ্যাঁ, এখানেই যখন থাকবো ঠিক করে ফেলেছি, তখন সংসার না পাতার আর কোনো কারণ নেই। কি বলো? তা তো ওই দেখো মঞ্জিরা আসছে। এই আজকে তো তোমাদের গান হওয়ার কথা, তাই না? হ্যাঁ, আমার গান আর ওর বাঁশি। তবে কি জানো, মেয়েটা না বড় কম কথা বলে। শোনো, সংসারে যে মেয়ে কম কথা বলে সে হচ্ছে রমণী রত্ন। ওই বর্ধমানে তোমার বউ একটু বেশি কথা বলতো। ও বাবা, বেশি কথা? আরে সে শুধু বলতো আর আমি শুধু শুনতাম। তবে কি জানো, ভালো ছিল দিনগুলো, ভালো ছিল। একদিন লোহা আনতে সিংভূমে গেলাম, ফিরে এসে দেখি আমার ঘরটা ভাঙা। হ্যাঁ, কেন? কেন তুমি জানো না অর্জুন? তুমি জানো না কেন? সুলতানের সিপাহীরা আমার কামারশালাটা ভেঙে দিয়ে গিয়েছিল আর আমার বউটাকে তুলে নিয়ে গিয়েছিল। সে তুমি কি করলে? পাগল। বউকে পেলে না? পাগল পাগল অর্জুন, তুমি পাগল। বউকে কি আর পাওয়া যায়? তারপর থেকে যেন আমি না সবার কাছে গিয়েছি, এর কাছে ওর কাছে সবার কাছে গিয়েছি, খোঁজ করেছি ওর, কিন্তু কেউ আমাকে একটা কথাও বলেনি, আমাকে বরং হটিয়ে দিল। তারপর আমি কাজীর কাছে গেলাম, কাজীকে গিয়ে আমার বউয়ের কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনিও কোনো উত্তর দিলেন না, আমাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। তারপর আমি কিছুদিন ঘুম মেরে রইলাম, জানো, কিছুদিন ঘুম মেরে রইলাম। তারপর একদিন এক সিপাহী সৈনিকের মাথা ফাটিয়ে এক সিপাহী সৈন্যের মাথা ফাটিয়ে দিয়ে আমি দেশ ছেড়ে কলিঙ্গে চলে এলাম। তারপরে তুঙ্গভদ্রা স্রোতে ভেসে বিজয়নগর ছিলে গৃহবাসী, আর আমার সঙ্গে এখানে এসে হলে গুহাবাসী। ভালো বলেছো ভায়া। দেখি এবার একটু গৃহস্থ হওয়ার চেষ্টা করি। করো করো ভাই করো। তা কি মনে হচ্ছে, মঞ্জিরার মন তোমার প্রতি অনুকূল? অনুকূল না প্রতিকূল তা ঠিক বলতে পারবো না ভাই। তবে কি জানো, এখানকার নদীতে দেখেছো নৌকা কেমন গোল গোল করে পাক খায়, কেমন গোল গোল করে ঘুরে বেড়ায়। যতই বৈঠা পাও না কেন, সোজাসুজি তাকে ধরতেই পারবে না। বেশ ভাই, তুমি বরং গানের সুরে মঞ্জিরাকে ধরার চেষ্টা কর, আমি বরং ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, এই ঘুরে আসি মানে খেয়ে যাবে না? না না না, আজ খাবো না, আমরা খিদে নেই। তুমি বরং কিছু রেখে দিও, আমি পরে খেয়ে নেব। তা বলছি, কি গান গাইবে আজ? কবি জয়দেবের পদ, কর্ণার রাগ আর জ্যোতি তাল। শ্রীরাধার মান হয়েছে, আর কৃষ্ণ সেই মান ভাঙাবার জন্য। কৃষ্ণ যা করেছেন তা তো করেছেন, আপাতত বলরাম কি করবেন তাই ভাবছি। নিন্দতি চন্দনমিন্দ কিরণমিনু বিন্দতি খেদমধিরম সা বিরহে তব দীনা মধব মনসিজ বিশিখ ভয়ার্ণব ভবময়িতৈ লীনা सा बिरहे तब दीना मधव मनसिज बिशिख भयार्णव भवमयितै लीना। রাজকুমারী, আপনি এখানে? সঙ্গে কি আছে? আচ্ছা, আপনার কি অসুস্থ মনে হচ্ছে রাজকুমারী? আপনাকে এতদিন ধরে দেখতে পাইনি কেন? আজকাল তো ও পথে যাওয়া হয় না, মহারাজের সঙ্গেই থাকতে হয়। আপনার সঙ্গে দেখা হওয়া তো আমার সৌভাগ্য। আপনি এখানে থাকেন? হ্যাঁ। আপনার বন্ধু? হ্যাঁ, বলরাম আমার সঙ্গেই থাকে। রাজকুমারী, আপনি রাজপ্রাসাদ ছেড়ে এত দূর একা এসেছেন? একা? হ্যাঁ, একাই। কেন? আপনি তো আছেন, আমার রক্ষক। সেদিন আপনি আমার প্রাণ রক্ষা না করলে যে কি হতো। না, আমি তেমন কিছুই করিনি রাজকুমারী, আপনারাই বরং আমার প্রাণ। আপনাকে আমিই প্রথম দেখেছিলাম, জানেন? তারপর কি আশ্চর্য দেখুন, সেই আপনি আমার প্রাণ রক্ষা করলেন। জানেন আমি এখনো স্বপ্ন দেখি, সেই
ঝড়ের রাত্রির মতন আপনি আছেন। আপনি আমাকে বলছেন জানেন স্বয়ংবর সভায় আমারও মনে পড়ে, আমারও মনে পড়ে রাজকুমারী। এই সে রাত্রে আপনার কোনো জ্ঞান ছিল না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম। কি ভাবলেন? মরে গেছি কিনা? কি বলছেন? মরে গেলে যেতাম, কারো কোনো ক্ষতি হতো না। পম্পাবতীর মন্দিরে 3 মাস ধরে পূজা দিয়ে দিয়ে পাপ কমাতে হতো না। পাপ? কিসের পাপ? আপনার আমাকে স্পর্শ করার পাপ। আচ্ছা আচ্ছা, তখন তো আমার কোনো জ্ঞান ছিল না, আমি তো তলিয়ে যাচ্ছিলাম জলে। আপনি কেমন করে উদ্ধার করলেন আমাকে? বলুন না, বলুন না, আমারও তো জানতে ইচ্ছে করে কেমন করে বাঁচালেন আপনি আমাকে। আমি দেখলাম আপনি জলে পড়ে গেলেন, অমনি আমিও ঝাঁপ দিয়ে পড়লাম। প্রথমে কিচ্ছু দেখা যাচ্ছিল না, প্রচন্ড শব্দ হচ্ছিল। তারপর হঠাৎ করে আপনার উত্তরীয় একটা অংশ আমার হাতে এসে ঠেকলো। ভাগ্যক্রমে আপনার একটা হাতও আমার হাতে এসে ঠেকেছিল। ওই প্রবল ঝড়, তার মধ্যে আপনার প্রায় জ্ঞান নেই, তাই কোনো রকমে আপনাকে বুকের মধ্যে চেপে ধরে নিয়ে আপনাকে যে রক্ষা করতে পেরেছি রাজকুমারী, এই আমার পরম সৌভাগ্য। যদি আরো একবার রক্ষা করতে হয়? কি বলছেন আপনি? আপনি আপনি যা বুঝেছেন ঠিক বুঝেছেন। পারবেন না, পারবেন না আরেকবার আমাকে? তখন তো আমার কোনো জ্ঞান ছিল না, এখন যদি সজ্ঞানে বলি, এই রাজনীতির দাবা খেলায় আমি তলিয়ে যাচ্ছি। দোহাই 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 রাজকুমারী, অমন কথা বলবেন না। আপনি মহারাজের বাগদত্তা বধূ। মহারাজ মহারাজ মহারাজ, আর কারো বাঁচা মরা ভাবনা চিন্তার কোনো মূল্য নেই। আপনি সত্যি করে বলুন তো, সত্যি করে বলুন, আপনার মনে পড়ে না আমার কথা? আমাকে ভাবতে নেই, আমাকে ভাবতে নেই আপনার কথা। আমি স্বপ্ন দেখি না, আমার কিচ্ছু মনে রাখার কোনো অধিকার নেই। আমি আমি মহারাজের ব্যক্তিগত দেহরক্ষী। মহারাজ আমায় বিশ্বাস করেন। দেবী, দেবী, কোনো কারণে হয়তো আপনার মন বিচলিত হয়ে আছে। সন্ধে হয়ে আসছে, চলুন আমি আপনাকে প্রাসাদে পৌঁছে দিই। আসুন আসুন দেবী। কোথায় পৌঁছবেন অর্জুন ভদ্র? কত দূর পৌঁছবেন? আমি একা এসেছি, একাই ফিরতে পারি। মহারাজ তো উত্তর দেশের সেনা পরিদর্শনে গেছেন, তার মানে আপনার তো এখন কোনো কাজ নেই। আমি কাল এই সময় আবার এখানে আসব, আপনি এখানে থাকবেন। साबि रहे तब दीना मधव मन सिज बिशिख भयार नभ भवमयी तैलीना। साबि रहे तब दीना मधव मन सिज बिशिख भयार नभ भवमयी तैलीना। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, বিশ্বাস মানেই অন্ধ, চোখ বলা বিশ্বাস হয় নাকি? আপনি বাগদত্তা বধূ রাজকুমারী, আপনি বিশ্বাস ভঙ্গ করতে পারেন না। কাকে বাগদত্তা? কে কথা দিয়েছে কাকে? আমি কি পিতার তৈজস, নাকি রাজনৈতিক চুক্তির স্মারকলিপি? আমি যাকে বাগদান করবো আমি তার বাগদত্তা। কিন্তু আমি যে সত্যে আবদ্ধ রাজার কাছে। তাছাড়া আমি সাধারণ মানুষ, ঘর ছাড়া। আমি কেমন করে মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? আপনার বিবেকে বাঁধলো না অর্জুন বর্মা? কুমার কম্পন তো কেবল মহারাজকে হত্যা করতে চেয়েছিল, আপনি তো তার থেকেও মর্মান্তিক আঘাত করেছেন। নিজের নিঃসঙ্গতার দিকে তাকাও পিঙ্গলা। রাজ আনুগত্যের খোলস পরে আর কতদিন নিজের নারী সত্তাকে ভোলাবে? সকলের ঘর রয়েছে, তোমার ঘর কই?
পদক্ষেপ সরে যায়, গন্তব্য পড়ে থাকে দূরে। প্রেম বড় নির্মম, রাত্রির কলস মাখা গায়ে। পদক্ষেপ কোথা যাও, বারে ফিরেই এসো কাছে। অনিবার্য বিধিলিপি আজও অপেক্ষা করে আছে। এক রাজা অনেক, কোন রানী ভালোবাসার, কোন রানী রাজনীতি। কিন্তু আমি যদি তোমাদের ছকে নবমলের গুটি হতে না চাই, আমার হৃদয় আমি যাকে খুশি অর্পণ করতে পারি। আমার কি উল্লসিত হওয়া উচিত? আমার কি লজ্জিত হওয়া উচিত? মহারাজ দেবরায়ের বদলে আমি কি আছে? আমার কি দেব আমি? কতদিন ভালো লাগবে আমাকে? তুমি সামান্য নও, শ্রীকৃষ্ণ তোমার পূর্বপুরুষ। তুমি যোদ্ধা। আমরা বিজয়নগর ছেড়ে অন্য কোথাও চলে যাব। রাজার তো অনেক রানী, অনেক ভৃত্য। কি হবে একজন? কাকে কাকে ভোলাচ্ছে রাজকুমারী? কোথায় যাবে? যে জীবনে অভ্যস্ত কোথায় পাবে? কোনোদিনও পরিশ্রম করেছেন? জানেন নিরুদ্দেশ ঘর ছাড়ার বিপদ কি? বিজয়নগর ছেড়ে চলে যাব? হ্যাঁ, কোথায় যাব? আবার সেই নিরাপত্তাহীনতা, আতঙ্ক আর ধর্মনাশের ভয়? না 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 না, আমি পারবো না। এই বিজয়নগর ছেড়ে আমি চলে যেতে পারবো না। আমিও যে রাজনীতির ছকে কারো শয্যায় যেতে পারবো না। আমি কি কেবল সেই ছক থেকে বেরোনোর উপায়? তুমি উপায় নও, তুমি আশ্রয়। আমি তো স্রোতের মুখে ছেড়েই দিয়েছিলাম নিজেকে। মরে যেতাম, রাজনীতি বাঁচত, আমিও বাঁচতাম। কেন জল থেকে উঠে এলে তুমি? কেন বাঁচালে আমাকে? কেন প্রতিদিন পম্পা সরোবরের পথে রাজবাড়ির জানালায় তোমাকে বারবার দেখতে পাই? কেন? নদীর জলের মতন শ্রাবণ সময় বহে যায়, তুমুল ঝড়ের মেঘ রাত্রির কলরবানে। রাত্রি অনেক হলো, ছকের বাইরে বহু ভয়। নদীর জলের থেকে উঠে আসে বিপন্ন বিস্ময়। জীবন একটুখানি, সিদ্ধান্ত দেবার বহু লোক, কিনারে অজস্র মুখ, তবু এ জীবন ভেসে যায়। নদীর নিয়তি আজ নিয়ে যাবে সাগরের দিকে। বিশ্বাস ভেঙে যায়, তর্ক তবুও বেঁচে থাকে। আমি জানি আমি কি চাই। কি চাও? আপনাকে বলবো কেন? কি করবেন আপনি জেনে? আমি তো রাজা জানলে তুমি পেতেও পারো। আমি তো রাজার কাছে প্রার্থী নই। মহারাজা দেবরায়ের কাছে আমার কোনো প্রার্থনা নেই। কোনো প্রার্থনা নেই? না মহারাজ, আমি যাকে চাই আমি তাকে সারাদিনে একবার দেখতে পেলেই খুশি। আর সে যদি তোমাকে না চায়? না চাইতেই পারে, তাতে তো আর আমার ভালো লাগা কমে যাচ্ছে না। আমি তো জানি সকলের সামনে নিজেকে গোপন করতে করতে সে ভিতর কতটা একা হয়ে গেছে। কি বলছো কঙ্কনা? ঠিকই বলছি। সারাদিন সে রাজা, সারা রাত সে রাজা, সব সময় রাজা হয়ে বাঁচতে সে নিজেই জানে না সে কখন একা হয়ে গেছে। সেই একলা মানুষটাকে দেখতে পাও তুমি? সেই একলা মানুষটাকে আমি সারাদিনে একবার দেখতে পেলেই খুশি।
আমি তো জানি তার অনেক সৈন্য, অনেক অমাত্য, কিন্তু বন্ধু মহারাজ, মহারাজ। হ্যাঁ, কে? ও পিঙ্গলা, বলো। আপনাকে বিশেষ কিছু নিবেদন ছিল। হ্যাঁ, তুমি রাজকুমারী মণিকঙ্কনার সামনে বলতে পারো। কথাটা আপনাকে একান্তে বলা প্রয়োজন। ঠিক আছে। বেশ, বলো, শুনছি। মহারাজ, মহারাজ, আসলে আমি আসলে কি বলো, আমি শুনছি। আমি এটাই বলতে চাইছি মহারাজ। কি বলতে চাইছো মহারাজ? আমি কি করে বলবো আমি বুঝতে পারছি। বলো মহারাজ, আসলে কি বলতে চাইছো? মহারাজ, বলো, মহারাজ, বলো, আমি আদেশ করছি, বলো কি? মহারাজ, অর্জুন, 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 এই তো, এই তো তুমি এখানে। এই বলছি, আজকে রাজার কাছে যাব, উনি সাক্ষাৎ করতে বলেছেন। উনি বলেছেন এই কামানটা নিয়ে ওনার কাছে যেতে। ভাবছি আমি আমার এই কামানটি দেখিয়ে ওনার কাছে ওই বিয়ের অনুমতি চাইব। কি বলো? উনি অনুমতি দেবেন? হ্যাঁ, উনি অনুমতি দিন। আচ্ছা অর্জুন, তুমি আমার চুপ করে, বুঝতে পেরেছি, ওই রাজপ্রাসাদের যে রানী, উনি বোধ হয় তোমাকে তেমন পাত্তা দিচ্ছেন না। আরে অত মন খারাপ করে কি হয়েছে বলো? তুমি তো এখন রাজার প্রধান দেহরক্ষী, তাহলে তুমি, হ্যাঁ তাই তো, তুমি তো এখন রাজার প্রধান দেহরক্ষী, তাহলে তুমি এখানে বসে আছো কেন? কি গো? আজ মহারাজ বললেন সভায় যাবেন না, আমাকেও ফিরে আসতে বললেন। আজকে মহারাজের গলায় কিরকম অন্যরকম, না ভাই বোঝাতে পারবো না। তুমি একাই যাও, আমি বরং কিছুক্ষণ একলা থাকি। তুমি সত্যিই যাবে না? বেশ, তাহলে আমি একাই যাই। দুর্গা, কে কে? আমি। তুমি এখন এখানে কেন? আমি তো দেখলাম মহারাজ আজ বললেন সভায় যাবেন না, তোমাকে ফিরে আসতে বললেন। আর ওই প্রাসাদের অলিন্দ দিয়ে দেখলাম যে তোমার বন্ধু কোথায় যেন গেল। না না, তোমার এমন করে এখানে আসা ঠিক হয়নি। কি করব আমি? শ্রাবণ মাস যে শেষ হয়ে এলো, তুমি কি সত্যিই আমাকে চাও না? আমি কি তাহলে আত্মহত্যা করব? আমার চাওয়া না চাওয়ার অবস্থা পেরিয়ে গেছে রাজকুমারী। আমি মহারাজের বাগদত্তা বধূ জার। শব্দটা তুমি উচ্চারণ করতে পারলে? কি বলবো বলো? প্রতিদিন প্রতি মুহূর্তে আমি মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছি। তাই বল। তোমাদের সকলের চাওয়া পাওয়া আদর্শ সবের মূল্য আছে, আমার মতন একজন সামান্য নারীর চাওয়ার কোনো মূল্য আছে? আমি চলে যাচ্ছি। দাঁড়াও। কেন? আর কিছুক্ষণ থাকো। আমি তো যেতে চাই না, আমার লজ্জা নেই, অভিমান নেই। আমি শুধু তোমাকে চাই। কি করলে? স্বয়ংবর হলো।
মহারাজ, অপরাধ আমার, আমি অপরাধিনী, আমাকে শাস্তি দিন। মহারাজ, রাজকুমারকে অন্দরমহলে নিয়ে যাও। যথাজ্ঞা। আসুন দেখি। রাজকুমারী যা বলে গেলেন তার সব সত্য। আমিও সমান অপরাধী মহারাজ। কম্পন আমাকে হত্যা করতে এসেছিল, তুমি আমার প্রাণ রক্ষা করেছিলে, তাই আজ আমি তোমার প্রাণ দান করলাম। এই মুহূর্তে তুমি বিজয়নগর ছেড়ে চলে যাবে। আজ রাতের পরে কেউ যদি তোমাকে বিজয়নগরে দেখতে পায়, তোমার প্রাণ দণ্ড হবে। দেখাই হলো না, বললেন উনি দেখা করতে, আর শুনলাম বিশ্রাম ঘরে রয়েছেন, সেখানেও গেলাম কিন্তু দেখা পেলাম না। কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু আরে আমি তখন থেকে কথা বলে যাচ্ছি, এই কি হলো, কি তুমি আমার কথা শুন। তোমার কোনো স্বদেশ নেই, তোমার কোনো বসতি নেই, তবু নির্বাসন, তবু নির্বাসন। তোমার কোনো প্রেম নেই, প্রেমের কোনো ঘর নেই, শুধু অন্বেষণ, শুধু অন্বেষণ। যতই চাও, যতই কাঁদো, যতই তাকে বাহুতে বাঁধো, নদীর স্রোতে যায়, নদীর স্রোতে যায়। যতই চাও, যতই কাঁদো, যতই তাকে বাহুতে বাঁধো, নদীর স্রোতে যায়, নদীর স্রোতে যায়। তোমার কোনো প্রাপ্তি নেই, তোমার অনুতাপ নেই, শুধু অপেক্ষায়, শুধু অপেক্ষায়। কোথায় যাবে, কিসের খোঁজে, রক্তে তোমার যন্ত্রণা যে ডাকছে ফিরে ফিরে, ডাকছে ফিরে ফিরে। কোথায় যাবে, কিসের খোঁজে, রক্তে তোমার যন্ত্রণা যে ডাকছে ফিরে ফিরে, ডাকছে ফিরে ফিরে। দূরের পথিক কোথায় যাবে, জানিয়ে যাও, ফিরবে কবে তুঙ্গভদ্রা তীরে, তুঙ্গভদ্রা তীরে, তুঙ্গভদ্রা তীরে।
জন্মাস্ত শেষ হয়ে এলো। হ্যাঁ, রাজগুরু রন্তিদেব তো বলেছিলেন শ্রাবণের শেষেই তিনি বিবাহে কোনো দিনক্ষণ স্থির করবেন, কিন্তু আপনি বলুন এই অবস্থায় কি করে? মহারাজ, আমি আপনার কেবলমাত্র মহামাত্রই নই, আমি আপনার বাল্য সুহৃদ। আমি আপনাকে বলছি, অর্জুন বর্মা স্বভাবতই সৎ, ওকে রাজকুমারী। সেটাই তো আশ্চর্য। রাজকুমারী বিদ্যুন্মালাকে দেখলে মনে হয় তার চরিত্রে কোনো দীনতা নেই, কিন্তু তাহলে কি করে? শুধুমাত্র নদী থেকে উদ্ধার করবার জন্যই কি এতটা পরিবর্তন হতে পারে? তবে মহারাজ, নারী মন আপনার আমার বুদ্ধির অগম্য। সে না হয় অগম্য হলো আর্য লক্ষণ, কিন্তু কলিঙ্গরাজ গজপতি ভানুদেবকে কি সংবাদ দেব? তিনি তো সামান্য লোক নন। কলিঙ্গ কুমারী বিদ্যুন্মালাকে বিবাহ না করলে তিনি সহজে অব্যাহতি দেবেন না। আরো একটি শত্রু বৃদ্ধি হলো। সেটাই তো ভাবছি। আর্য লক্ষণ, কৃষ্ণের ওপারে শত্রুদের কেবলমাত্র অস্ত্র দিয়ে ঠেকানো সম্ভব নয়, চাই রাজনৈতিক বন্ধুত্ব। আচ্ছা, আপনারই পরামর্শ ছিল না শত্রুতাকে বৈবাহিক সম্পর্কে পরিণত করার? হ্যাঁ, এ তো সবই ঠিক ছিল, কিন্তু পরিস্থিতি যদি আকস্মিক পরিবর্তিত হয়। পরিস্থিতি কি নিজে নিজে পরিবর্তিত হয় আর্য লক্ষণ? মানুষের মন আর আচরণ তাকে পরিবর্তিত করে। প্রায় 3 মাস পার হয়ে গেল, বিবাহ সংবাদ অবিলম্বে পাঠানো না গেলে আমার আশঙ্কা গজপতি ভানুদেব এবার দূত প্রেরণ করবে। না 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 না, তার আগে আমাদের দূত প্রেরণ করা দরকার আর্য লক্ষণ। অন্তত বিবাহের প্রস্তুতি চলছে এমন কোন সংবাদ। কলিঙ্গরাজ গজপতি ভানুদেব নিজে এসে তো আর কন্যার সংসারে তদারকি করতে যাবেন না। কি বললেন মহারাজ? বলছি, বিবাহের সংবাদ কিছু তো একটা পাঠানো দরকার। হ্যাঁ, বিবাহ সংবাদ একটা পাঠানো দরকার। তবে মহারাজ, আপনি ঠিকই বলেছেন, কলিঙ্গরাজ তো আর নিজে থেকে এসে তার কন্যার সংসার দেখতে যাচ্ছেন না। তবে রাজবৈদ্য রসরাজ এবং কলিঙ্গের বাকি অতিথিরা গিয়ে সংবাদ দিলেই উনি খুশি হবেন। কিন্তু সংবাদ পাঠাবেন কি আর্য লক্ষণ? কলিঙ্গ কুমারী বিদ্যুন্মালার প্রতি কোন রকম জোর করা আমার মর্যাদার পক্ষে হানিকর, আর আমি সেটা চাইও না। না না না, সে প্রশ্নই ওঠে না। তবে মহারাজ, সংবাদ পাঠানোর ব্যাপার কোনো একটা সূত্র বেরিয়ে আসতেই পারে। প্রণাম মহারাজ। স্বস্তি। কলিঙ্গ কুমারীরা স্বতন্ত্র আছেন তো? আপনার যেমন আদেশ ছিল। রাজকুমারী বিদ্যুন্মালার কক্ষের সামনে প্রহরা আছেন, আপনার অনুমতি ছাড়া কেউ সাক্ষাৎ করতে পারবেন না। তবে রাজকুমারী মণিকঙ্কনা হয়তো আপনার সাক্ষাৎ চান। বেশ, তাহলে আমিও আসি মহারাজ, আপনারা কথা বলুন। তবে আপনি সমস্যার সমাধানটা নিয়েও ভাবুন। অবশ্যই, আমিও ভাবছি। আসুন। কি হয়েছে মহারাজ? মালা কি করেছে? আমাকে আর মালাকে পৃথক করে দেওয়া হয়েছে কেন? তুমি জানো না কিছু? না বন্ধু, আমি জানি না রাজকুমারীর কি হলো। ফিরে আসার সময় অলিন্দের দিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হয়তো কারাগারে নিক্ষেপ করেছেন। মহারাজের প্রাণ রক্ষা করেছিলে বলে এই যাত্রায় বেঁচে গেলে অর্জুন, তা না হলে কি হবে পিঙ্গলা? সবকিছুর শেষেই তো সেই মৃত্যু। তুমি শেষে জ্বর বৃত্তি করলে পিঙ্গলা। আমি শুধুমাত্র আমার কর্তব্য করেছি দেবী, আর কিচ্ছু না। আপনি বিবাহে অনিচ্ছুক সে কথা তো আপনার পিতাকেও জানাতে পারতেন যাত্রা শুরুর আগে। কিছু একটা অনুমান আমিও করছি, কিন্তু মালার ঘরের সামনে প্রহরা কেন? এমনকি আমাকেও প্রবেশ করতে বাধা দেওয়া হলো না। সব প্রশ্নের উত্তর হয় কি? আপাতত শুধু এটুকুই জেনে রাখো, তোমার এবং বিদ্যুন্মালার কিছুদিন পৃথক থাকা প্রয়োজন। প্রয়োজনের কথা যদি বলো বন্ধু, তাহলে আমি বলবো মঞ্জিরাকে বিবাহের থেকেও আমার তোমার সাথে থাকাটা বেশি প্রয়োজন। তোমার মনে নেই ওই পানশুপুরের রাস্তায় দৈবজ্ঞ কি বলেছিলেন? বলেছিলেন সামনে বিপদ, কিন্তু তুমি সঙ্গে থাকলে আমার বিপদ কেটে যাবে। কিন্তু তুমি সঙ্গে থাকলে তোমার যে ঘর বাঁধার স্বপ্নটা ভেঙে যাবে তা তো বলেননি ভাই। আপনি বলুন দেবী, আপনি মহারাজের স্থানে থাকলে কি করতেন? আমি আগে জানতে চাইতাম যে নারীকে আমি বিবাহ করতে চাইছি, সেই নারীটি আমায় বিবাহ করতে চায় কিনা। সেটাই তো আমার কাছে আশ্চর্য, যে তোমাদের দুই ভগিনী প্রকৃতি সম্পূর্ণ বিপরীত হলো কি করে? না মহারাজ, আমি মালাকে জানি, সে অত্যন্ত মর্যাদা সচেতন একটি নারী। আচ্ছা, আপনি একবারও জিজ্ঞাসা করেছিলেন এই রাজনৈতিক বিবাহে তার কোনো সম্মতি ছিল কিনা? আমি রাজনীতি বুঝি না ভাই,
আমি বুঝি এই বিজয়নগরী আমার স্বদেশ। প্রথমবার কোন রাজা আমাকে সম্পূর্ণ বিশ্বাস করল, প্রথমবার কোন নারী তার সর্বস্ব দিয়ে আমায় ভালোবাসলো। কিন্তু দেখো, তার কোনোটাই রইল না আমার। আসলে কি জানো অর্জুন, আমি নিজের জীবন বোধ দিয়ে বুঝেছি, জীবন বোধ হয় জলের মতো। যতই তাকে তুমি হাতের মুঠোয় ধরতে চাও না কেন, আঙুলের ফাঁক দিয়ে সে গলে বেরোবেই। তার বদলে তার স্রোতে ভেসে থাকাই ভালো। কে শুনতো আমার কথা পিঙ্গলা? পিতা যুদ্ধে হেরে যাওয়ার পর সন্ধির শর্ত ছিল প্রধানা রাজকন্যার সঙ্গে বিবাহ। আমি তো জানতামও না রাজা কে, তার বয়স কত, সে বৃদ্ধ না কিশোর। আমার তো বাগদান হয়েছে সিংহাসনের সঙ্গে। আচ্ছা, আজ যদি মহারাজ কোনো যুদ্ধে হেরে গিয়ে তোমাকে বাহমনের সুলতানের সঙ্গে সন্ধির শর্ত করে দেয়, তুমি কি করতে পিঙ্গলা? কি করতে? যদি নিয়তির দিকে ভেসে যাওয়ার সময় জল থেকে উঠে আসে কেউ, যদি ঈশ্বরের মতো জীবন ফিরিয়ে দেয় কেউ, কি করবে যদি তুমি তাকে ভুলতে না পারো? আমি তো তোমার রাজাকে ঠকাতে চাইনি পিঙ্গলা। আমি তো চলে যেতে চেয়েছিলাম দূরে, অনেক দূরে। তোমাদের এই রাজ্য রাজনীতির যাবতীয় ছকের বাইরে পারলাম না, বরং আরো বেশি করে সেই ছকের মধ্যে বন্দী হয়ে রয়ে গেলাম। ঠিক যেমন তুমি বন্দী হয়ে আছো তোমার এই মিথ্যা রাজ সংসার আর রাজ কর্তব্যের জালে। আজ থেকে আরো অনেক বছর পর তোমার এই সঙ্গীহীন জীবনের শূন্যতা কেমন করে পূরণ করবে তোমার এই রাজ সংসার? আপনি আমাকে সখী বলেছেন দেবী, সে কথা আমি কোনোদিনও ভুলব না। আমি আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা করি, কিন্তু আমি এইটুকু আপনাকে বলতে পারি, আপনি যদি ঘুণাক্ষরেও আভাস দিতেন তাহলে মহারাজ কখনো পরশ্ব অপহরণ করেন না। আওয়াজটা তো ওদিক থেকে আসছে। এই কারা বাজাচ্ছে বলো তো? হুক্কো বুকের ভূত। দেখো, আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি এই গুহার ভেতর থেকে একটা হালকা হাওয়া আসছে, কিন্তু ওদিকে তো বাহমনি যাচ্ছে। হতে পারে, কিন্তু পাহাড় ডিঙিয়ে নাগারার শব্দ এত দূর আসবে? যদি গুহার মধ্যে সুড়ঙ্গ করা যায় তাহলে তো আসতেই পারে। চলো তো, চলো। আস্তে আস্তে উঠো, সুড়ঙ্গের প্রতিধ্বনি হয়। আস্তে। বাহুবলী সৈন্য। এই কত সৈন্য আছে বলে মনে হচ্ছে? কমপক্ষে 10,000। ওরা এই সুড়ঙ্গটা তৈরি করতে পারলে ওর ভেতর দিয়ে বিজয়নগরে প্রবেশ করে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে কামানগুলোকে নিয়ে যাবে, তারপর সৈন্যগুলো প্রবেশ করবে। এখন রাজাকে তো এক্ষুনি খবর দেওয়া দরকার। হ্যাঁ, কিন্তু রাজাকে খবর দিতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। তোমাকে দেখতে পেলে তো সৈন্যরা মেরে ফেলবে, আর আমি গেলেও অনেকটা সময় লেগে যাবে। না না, আমি আমার রনপায়ে ঘোড়ার থেকে আগে পৌঁছবো, আমি যাবো। না 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 না, অর্জুন অর্জুন অর্জুন, এই ভুল করো না। সৈন্যরা তোমাকে মেরে ফেলবে, আমি গেলে অন্তত কাল বিকালের মধ্যে পৌঁছে যাবো, আমি যাবো। ততক্ষণে শত্রু সৈন্য বিজয়নগরে প্রবেশ করে যাবে। যা হোক, মরে যাই যাবো, কিন্তু আমি যাবো। অর্জুন অর্জুন অর্জুন, তুমি রাজাকে এতটা ভালোবাসো? রাজাকে ভালোবাসি না বিজয়নগর না বিদ্যুৎমালা আমি জানি না, কিন্তু আমি যাবো। অর্জুন, সাবধানে যাও অর্জুন, সাবধানে। আমি ততক্ষণ আমার হাত কামান দিয়ে ওদেরকে আটকাচ্ছি। যাও অর্জুন, দেরি করো না, যাও।
এবার সে যায় ফিরে যায়, যায় আঁধারে রাতে যায়, বুকের পাঁজর জেলে ফিরে যায়, যায় অনেক দূরে যায়, এবার সে যায় ফিরে যায়। কাঁটা পথে পেরিয়ে মৃত্যুকে এড়িয়ে অনেক দূরের থেকে ভালোবাসার ডাকে ফিরছো কোথায়? যায় অনেক দূরে যায়, এবার সে যায় ফিরে যায়। কার কাছে ফিরে যাবে দূরের পথিক, কোনোদিন বাঁধবে কি ঘর? কার কাছে ফিরে যাবে দূরের পথিক, কোনোদিনে বাঁধবে কি ঘর? রক্তে দিচ্ছে ডাক স্বদেশ তোমার, কে আপন কেই বা পর? রক্তে দিচ্ছে ডাক স্বদেশ তোমার, কে আপন কেই বা পর? জলের স্রোতের মতো জীবন চলে, একেবারে ফিরে এসো ঘরে। জলের স্রোতের মতো জীবন চলে, একেবারে ফিরে এসো ঘরে। কোথায় ফিরবে আর এ জীবনে বারবার? তুঙ্গভদ্রা তীরে, তুঙ্গভদ্রা তীরে, তুঙ্গভদ্রা তীরে, তুঙ্গভদ্রা তীরে, তুঙ্গভদ্রা তীরে, তুঙ্গভদ্রা তীরে, তুঙ্গভদ্রা তীরে। একি অর্জুন ভদ্র, আপনি? মহারাজকে এক্ষুনি সংবাদ পাঠাও, শত্রু সৈন্য বিজয়নগরে আক্রমণ করেছে। কি হচ্ছে? অর্জুন ভ্রমণ এত স্পর্ধা হলো কি করে? মহারাজ, অর্জুন ভদ্র সংবাদ এনেছেন, শত্রু সৈন্য বিজয়নগর আক্রমণ করেছে। সে কি? কোন দিক থেকে? কোন দিক থেকে? অর্জুন ভদ্র, মহারাজ, অর্জুন ভদ্রের সর্বাঙ্গ ভেজা, মনে হয় উনি জলে পড়ে গেছিলেন। মহারাজ, শত্রু সৈন্য বিজয়নগর আক্রমণ করেছে, বলরাম তার হাত কামান দিয়ে ওদের ঠেকিয়ে রেখেছে। আমি আপনাকে সংবাদ দিতে এলাম মহারাজ। আজ লক্ষণ বলুন, সেনা প্রস্তুত করতে বলুন। রাজধানীতে আর কত সৈন্য আছে? 30,000 সৈন্য। আপনি 10,000 সৈন্য নিয়ে পূর্ব সীমান্তে যান, বাহুমনে একই সঙ্গে ওই দিক থেকে আক্রমণ করতে পারে। আমি 10,000 সৈন্য নিয়ে পশ্চিম সীমান্তে যাচ্ছি, আর 10,000 সৈন্য রাজধানী রক্ষার জন্য থাক। আপনি উত্তর সীমান্তে যান, বিজয়ীকে সংবাদ পাঠান। চলুন, অবিলম্বে যাওয়া যাক। মহারাজ, তুমি আপাতত কারাগারে বন্দী থাকবে। যুদ্ধ থেকে ফিরে এলে তোমার বিচার হবে, আর সংবাদ যদি মিথ্যে হয়। মহারাজ, তার চেয়ে এক কাজ করুন, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আমার সংবাদ যদি মিথ্যে হয় তাহলে সেখানেই প্রাণদণ্ড নেবেন। বেশ, তুমি গেলে অন্তত দ্রুত পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে। চলো মহারাজ। আনন্দ সংবাদ, শত্রু সৈন্য বিজয়নগর আক্রমণ করতে পারেনি। প্রণাম মহারাজ, স্বাগত আর্যলক্ষণ। স্বস্তি। আর্যলক্ষণ, আপনার ওদিকে কি সংবাদ? আপনার অনুমান সঠিক ছিল মহারাজ। শত্রুরা নদী পার হওয়ার চেষ্টা করছিল, আমরা সসৈন্য উপস্থিত হওয়ায় ওরা আর অগ্রসর হয়নি। আপনার? অর্জুন বর্মা অতি দ্রুত পথ দেখিয়ে না নিয়ে গেলে বিপদ হতে পারত। বলরামের হাত কামানে 2 জন সেনা নিহত হলে ওরা সুরঙ্গের পথ বন্ধ করে দেয়।
পাহাড়ে চড়ার উপক্রম হওয়ার আগে আমরা সেখানে পৌঁছে যাই। অতর্কিত আক্রমণ আমরা বুঝতে পেরেছি জেনে ওরা ফিরে যায়, তবুও 2000 সেনা রেখে এলাম। সতর্ক থাকা ভালো। অর্জুন বর্মা কোথায়? মৃত্যুদণ্ড জেনেও যে ফিরে আসে, তার দেশভক্তি প্রশ্নাতীত। কোথায় সে? তাকে বিশ্রাম নিতে বললাম। এ কি মণিকঙ্কন, তুমি এখানে একা? এসো। তোমার ভগিনী কোথায়? মহারাজ, উনি সংবাদ পেয়েছেন। শঙ্খধ্বনি শুনে উনি নিচে নেমেও আসছিলেন, কিন্তু আপনি। কিন্তু কি? কিন্তু আপনি এখান থেকে যাওয়ার আগে বলে গিয়েছিলেন ও যেন কারোর সাথে সাক্ষাৎ না করে। আপনি অনুমতি না দিলে। তো অনুমতি দিলাম। পিঙ্গলা, রাজকুমারকে সংবাদ পাঠাও, বলো আমি আহ্বান করেছি। আর অর্জুন বর্মাকে সংবাদ পাঠাও যেন অবিলম্বে আমার সাথে সাক্ষাৎ করে। যথাজ্ঞা। আর্যলক্ষণ, কলিঙ্গরাজ গজপতি ভানুদেবকে সংবাদ পাঠান। সংবাদ পাঠানো তো দরকার। এমনিতেই প্রায় 3 মাস পার হয়ে গেল। কলিঙ্গের অতিথিরা বিজয়নগরের অতিথি। না 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 না, আর দেরি করা যায় না আর্যলক্ষণ। কলিঙ্গরাজ গজপতি ভানুদেব যথেষ্ট মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তিনি এত বেশি বিলম্ব সহ্য করবেন না। তাছাড়া কলিঙ্গ কুমারী নিশ্চয়ই তার পিতার মেজাজ জানেন। মহারাজ, সে ব্যাপারে আমি আর কি বলতে পারি বলুন। প্রণাম মহারাজ। স্বস্তি। আর্যলক্ষণ, বলুন। কলিঙ্গরাজ গজপতি ভানুদেবকে সংবাদ পাঠান। সংবাদ মানে মহারাজ? সংবাদ পাঠান আগামী পূর্ণিমায় পম্পাপতি মন্দিরে রাজকুমারী বিদ্যুন্মালার সাথে রাজা দেবরায়ের বিবাহ সম্পন্ন হবে। এ কি আর্যলক্ষণ, আপনি অন্য কিছু ভাবছেন মনে হচ্ছে? মহারাজ, নাম বড় বিষম বস্তু। এই দেখুন না, এই যে বলরামের হাত কামান, ম্লেচ্ছ দেশে তাকেই নাকি বলা হয় বন্ধু। কি তাই তো? সুতরাং এক দেশের নাম আর এক দেশে এসে পাল্টে যেতেই পারে। এক দেশের নাম অন্য দেশে এসে পাল্টে যেতে পারে? হ্যাঁ, যেতেই পারে। মানে বলরামের হাত কামান অন্য দেশে বন্ধু, এক দেশের নাম অন্য দেশে এসে পাল্টে যেতে পারে। মানে এক দেশে যাকে যে নামে ডাকা হয় তাকে অন্য দেশে অন্য নামে ডাকা যেতে পারে। ধন্য 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 আর্যলক্ষণ, ধন্য ধন্য আপনার কূটবুদ্ধি। মানে আপনি বলতে চাইছেন যাকে যে দেশে যে নামে ডাকা হয় তাকে অন্য দেশে অন্য নামে ডাকা যেতেই পারে। ধন্য 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 আর্যলক্ষণ, ধন্য। প্রণাম মহারাজ। এই তো অর্জুন বর্মা এসে গেছে। তুমি নির্বাসিত হয়েছিলে, প্রাণদণ্ড জেনেও তুমি ফিরে এসে চূড়ান্ত দেশভক্তি পরিচয় দিয়েছ। তাই আজ আমি তোমায় আমার তুরঙ্গ বাহিনী সেনানী পদে নিযুক্ত করলাম। এসো। আর্যলক্ষণ, বলুন মহারাজ। কলিঙ্গরাজ গজপতি ভানুদেবকে সংবাদ পাঠান আগামী পূর্ণিমায় রাজকুমারী বিদ্যুন্মালার সাথে আমার বিবাহ সম্পন্ন হবে। আসুন। রাজকুমারী বিদ্যুন্মালা, রাজকুমারী বিদ্যুন্মালা, রাজকুমারী বিদ্যুন্মালা, রাজকুমারী বিদ্যুন্মালা। মহারাজ, আমি আপনার ভাবি রাজপুত বিদ্যুন্মালা নই, আমি মণিকঙ্কনা। মণিকঙ্কনা? না 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 না, মণিকঙ্কনা তো অর্জুন বর্মাকে পছন্দ করে, তাই না আর্যলক্ষণ? সেনানী অর্জুন বর্মা রাজকুমারী মণিকঙ্কনাকে বিবাহ করতে তোমার কোনো আপত্তি নেই তো? মহারাজ, প্রহেলিকা করবেন না। আমি এভাবে যাকে তাকে বিবাহ করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। সে কি? আমার ধারণা ছিল আমাকে বিবাহ করতে তোমার কোনো আপত্তি নেই। মহারাজ, আপনি কিন্তু এবার সত্যি পরিহাস করছেন। আপনি তো ওই যে আর্যলক্ষণ বললেন, নাম বড় বিষম বস্তু। বলরামের হাত কামান, অন্য দেশে বন্দুক। তাই এক দেশের মণিকঙ্কনা অন্য দেশে এসে বিদ্যুন্মালা তো হয়ে যেতেই পারে। কি পারে না? পারে তো? হ্যাঁ, কি পারে? আর্যলক্ষণ, কলিঙ্গরাজ গজপতি ভানুদেব এতে সংবাদ পেয়ে যাবেন তার কন্যা বিদ্যুন্মালার সাথে রাজা দেবরায়ের বিবাহ সম্পন্ন হলো। আর অর্জুন বর্মাকে যে পছন্দ করে সেও অর্জুন বর্মাকেই বিবাহ করতে পারলো।
রাজকুমারী মণিকঙ্কনা, রাজকুমারী মণিকঙ্কনা, তুমি তোমার পছন্দের জীবন সঙ্গী অর্জুন বর্মাকে বিবাহের জন্য প্রস্তুত হও। কি এবার খুশি তো? এবার থেকে আমরা সবাই তোমাকে মণিকঙ্কনা বলে ডাকবো। তোমার কোনো আপত্তি নেই তো? ধন্য ধন্য মহারাজ, ধন্য আপনার সিদ্ধান্ত, ধন্য আর্যলঙ্ঘন। এবার আমিও দেখি একলা রাজা তার কোনো বন্ধু পাই কিনা। বলরাম, কি ব্যাপার? বাবা কি আবার আক্রমণ করলেন নাকি? না মানে আমি 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 এই বলো, আমি 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 কি কি? বলো বলো, কি? শান্ত হয়ে বলো। আমি বিয়ে করতে চাই। আমি তুমি বিবাহ করতে চাও? তা বেশ ভালো তো। তা পাত্রী স্থির আছে নাকি তুমিও ওর মতো রাজ পরিবারে কাউকে স্থির করে রেখেছো? না 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 না, আমি বলছিলাম ওই যে আপনার রাজহস্তিশালের হস্তিপক বীরভদ্র ওর কন্যা ওই মঞ্জিরাকে আমি বিবাহ করতে চাই, কিন্তু কিন্তু বীরভদ্র বললেন আপনার অনুমতি লাগবে। বীরভদ্র বললেন? হ্যাঁ, আপনার অনুমতি লাগবে। অনুমতি দিলাম। আচ্ছা আসুন, শুনুন, বিবাহ যখন তিনটি, শুভস্য শীঘ্রম, তিনটি বিবাহ একসঙ্গে হলেই ভালো হয়। তিনটি বিবাহ একসঙ্গে? হ্যাঁ, পাত্র পাত্রী সংখ্যা যত বেশি হয় ততই। তার মানে কোন একটি বিশেষ বিবাহ থেকে নজর। অবধান করো, আগামী পূর্ণিমায় কলিঙ্গ কন্যা পরম ভট্টারিকা বিদ্যুন্মালার সঙ্গে মন মহারাজ দেবরায়ের শুভ বিবাহ হবে দেব পম্পাপতির মন্দিরে। जातस्य हि ध्रुवो मृत्यु नान्य मृत्यु पराभव दीर्घ दीर्घ आरो दीर्घ সে জীবন বড় দুঃসহ সরল রেখায় এ জীবন নয় হঠাৎ কখন ঘূর্ণিঝড় আসে আসুক ঝড়কে নিয়ে করব জীবন স্বয়ংবর। জাতস্য হি ধ্রুব মৃত্যু নান্য মৃত্যু পরাভব দীর্ঘ দীর্ঘ আরো দীর্ঘ সে জীবন বড় দুঃসহ সরল রেখায় এ জীবন নয় হঠাৎ কখন ঘূর্ণিঝড় আসে আসুক ঝড়কে নিয়ে পূর্ব জীবন স্বয়ংবর। সরল রেখায় এ জীবন নয় হঠাৎ কখন ঘূর্ণিঝড় আসে আসুক ঝড়কে নিয়ে পূর্ব জীবন স্বয়ংবর। জীবনই শেষ জীবন সত্য এপার পার হৃদ কমল বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে জীবন পথে একলা চল। জীবনই শেষ জীবন সত্য এপার পার হৃদ কমল বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে জীবন পথে একলা চল। জাতস্য হি ধ্রুব প্রেম মহাকালের মঞ্জিরে জাতস্য হি ধ্রুব প্রেম মহাকালের মঞ্জিরে ইতিহাস নয় জীবন কথা তুঙ্গভদ্রার দুই তীরে ইতিহাস নয় জীবন কথা
তুঙ্গভদ্রার দুই তীরে, তুঙ্গভদ্রার তীরে, তুঙ্গভদ্রার তীরে, তুঙ্গভদ্রার তীরে, তুঙ্গভদ্রার তীরে। আরে কি রে, তোকে বাচ্চা ছেলের মতো খেলছিস, মারবে একটা দাম করে না, খেলাবেলা সব বেরিয়ে যাবে। দেখ তোকে কবে থেকে বলছি ওই সামনের দিকে তাকিয়ে থাকবি, কোনো নৌকা দেখতে পেলে চিৎকার করে ডাকবি, সঙ্গে আমাকেও ডাকবি। আমার সব ভাগ্যগুলোর বিয়ে হয়ে গেল, সবাই রাজমহলে থাকছে আর আমি এই গুহাতে ছাগলের লাঠি পরিষ্কার করে বেড়াচ্ছি। আর ভালো লাগে এসব করতে। এই নদীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা হয়ে গেল, আর এই কথা শুনে শুনে আমার কান ব্যথা হয়ে গেল। কোথায় নৌকো? কোথায় কোনো নৌকো টৌকো কিচ্ছু নেই। নৌকো নৌকো শুনলাম মনে হচ্ছে কোনো নৌকা পোকা গেল। আরে বল কিছু বল রে। কোনো নৌকো টৌকো কিচ্ছু যায়নি, ওদের নৌকো টৌকো সব কবে ফেরত চলে গেছে। নৌকো নৌকো আমার যেন আর কোনো কাজ নেই, আমার হচ্ছে এক জ্বালা। কাজ নেই, কর্ম নেই, সংসার নেই, দিন রাত খালি নদীর দিকে তাকিয়ে বসে থাক। আমি সব পারবো না, আমি বলে দিলাম তোমাকে, কাল থেকে তুমি রাখবে ব্যাস। আয়